ধীরে ধীরে দেশের বাজারে অ্যাভেলেবল হতে শুরু করেছে আইফোন 17 প্রো ম্যাক্স। আগের যে একটা হাই প্রাইস ছিল সেই প্রাইসও এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আমরা অনেক ভালো দামে 17 প্রো ম্যাক্স কিনতে পারবো বাজার থেকে। তবে নতুন আসা এই ফিচারগুলো আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় তা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। প্রথমেই 17 প্রো ম্যাক্স এর ডিজাইনটা নিয়ে একটু কথা বলা যাক। টানা অনেক বছরের একটা ডিজাইনকে পরিবর্তন করে কিন্তু এবার প্রথমবারের মতো আমরা একটা ডিফারেন্ট ডিজাইন এই ফোনটার মাধ্যমে দেখতে পাচ্ছি। সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ইউনিবডির এই ডিজাইনটাকে পেছন দিক থেকে একদমই চেঞ্জ করা হয়েছে, যেখানে ক্যামেরা হাউজিংটাকে অনেক বড় করে রাখা হয়েছে। এর মানে হচ্ছে সম্পূর্ণ ফোনের চ্যাসিসটি একটি মাত্র ইউনিবডি অ্যালুমিনিয়ামের শেলের মধ্যে তৈরি করা হয়েছে। আর তাই আগে আইফোন 16 প্রো ম্যাক্সকে আমরা ব্যাক সাইড থেকে খুলতে পারলেও এবার কিন্তু এই ফোনটাকে সামনের দিক থেকে অর্থাৎ ডিসপ্লে খুলেই কিন্তু ফোনটাকে ওপেন করতে হবে। আমরা কিন্তু একটা টিয়ার ডাউন ভিডিও করেছি আইফোন 17 প্রো ম্যাক্স এর। আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, তাহলে কিন্তু জানতে পারবেন যে 17 প্রো ম্যাক্স এর হার্ডওয়্যারে কি কি চেঞ্জেস এসেছে এবার। এনিওয়েজ, এই ফোনের পেছনে ব্যাক সাইডে যে ক্যামেরা হাউজিংটা এটা সম্পূর্ণ ব্যাক সাইড জুড়ে দেওয়া হয়েছে এবং নিচে এখানে ম্যাক্সসেফের জন্য আলাদা একটি চারকোনা সিরামিক শিল্ড 2 গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গ্লাস ছাড়া কিন্তু ওয়্যারলেস চার্জ হয় না, আর যেহেতু সম্পূর্ণ ফোন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে তাই পেছনে এই জায়গাটিতে আলাদা করে সিরামিক শিল্ডের গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে ফর দি ওয়্যারলেস চার্জিং সিস্টেম। আর এই সম্পূর্ণ হাউজিং এর চারপাশে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু অ্যান্টেনা ব্যান্ডকেও ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে, যে কারণে ফোনের সাইড জুড়ে এখন খুব বেশি একটা অ্যান্টেনা ব্যান্ড দেখা যায় না, যেখানে 16 প্রো ম্যাক্স বা এর আগের সিরিজের ফোনগুলোতে আমরা কিন্তু সাইডে অ্যান্টেনা ব্যান্ড গুলো দেখতে পেরেছিলাম। তবে হ্যান্ড ফিলিং এর দিক থেকে কিন্তু স্টেইনলেস স্টিল ফ্রেম বা টাইটানিয়ামের থেকে অনেক পিছিয়ে থাকবে অ্যালুমিনিয়ামে তৈরি করা এই 17 প্রো ম্যাক্স, যা এই ফোনটাকে হাতে ধরলে বেশ চিপ একটা ফিলিং দিয়েছে। এত দামি একটা ফোন, প্রিমিয়াম হ্যান্ড ফিলিং এর ব্যাপারটা একদমই নেই বললেই চলে। এর থেকে 16 প্রো ম্যাক্স হাতে নিলে অনেক ভালো হ্যান্ড ফিলিং পাওয়া যাচ্ছে। পেছন দিকে লাইডার স্ক্যানার, সেকেন্ডারি মাইক্রোফোন এবং এর যে এলইডি ফ্ল্যাশলাইটটা আছে এটা একদম ডান দিকে ভার্টিক্যাল শেপে দেওয়া হয়েছে এবং ফোনটির নিচের দিকে আমরা বরাবরের মতো স্পিকার সেকশন এবং ইউএসবি সি পোর্ট পেয়ে যাচ্ছি। আর ফোনটির ডান দিকে কিন্তু আমরা 16 প্রো ম্যাক্স এর মতো একটি ক্যামেরা বাটন দেখতে পাচ্ছি এবং একটি পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। ফোনটি ঘুরিয়ে সামনের দিকে দেখলেই আপনি বুঝবেন যে এই ফোনের ডিসপ্লে আর 16 প্রো ম্যাক্স এর ডিসপ্লের মধ্যে আসলে খুব একটা তফাৎ নেই। সাইড বাই সাইড বেজেল থেকে শুরু করে সবকিছুই এই দুটো ফোনে একই রকম আছে, আর ডিসপ্লের সাইজও দুটো ফোনে একই রকম আছে, যা 6.9 ইঞ্চ। স্ক্রিন টু বডি রেশিও আছে এই ডিসপ্লেটার 91% এর কাছাকাছি। আর ডিসপ্লে টাইপটা হচ্ছে এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড, যা 120 হার্টজ সাপোর্টেড একটা ডিসপ্লে, যেখানে এইচডিআর 10 থাকবে এবং ডলবি ভিশন সাপোর্ট থাকবে। আউটডোরে ম্যাক্সিমাম ব্রাইটনেস পাওয়া যাবে 3000 নিটস পর্যন্ত, যা আমাদের কাছে আউটডোরে ব্যবহার করার সময় যথেষ্ট মনে হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারে 17 প্রো ম্যাক্স এর এই ডিসপ্লেটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন ছিল না। গত বছরের 16 প্রো ম্যাক্স এর মতো এই ফোনের ডিসপ্লেটাও আমাদের কাছে একদম ভালো লেগেছে, যেখানে প্রত্যেকটি কালার অ্যাকুরেট মনে হয়েছে। কন্টেন্ট দেখার সময় আমরা এখান থেকে আগের মতোই এইচডিআর কন্টেন্ট দেখতে পাচ্ছি, যা অন্য সকল ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের মতোই পারফর্ম করে যাচ্ছে। ডিসপ্লে টাচ রেসপন্সিভ ইজ অ্যাজ গুড অ্যাজ অ্যান আইফোন, কোথাও কোনো প্রকার লেটেন্সিও আমরা পাইনি। আউট অফ দ্য বক্স iOS 26 এ আইফোন 17 প্রো ম্যাক্স কে আমরা পেয়েছি। লিকুইড গ্লাসের এই নতুন ডিজাইনটা অ্যাপেলের এই সম্পূর্ণ ইন্টারফেসটাকে চেঞ্জ করে দিয়েছে, যে কারণে এই ফোনটা ব্যবহার করতে গিয়ে আমরা একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেয়েছি। অনেকগুলো নতুন আইকনের সাথে সাথে আমরা নতুন কিছু কাস্টমাইজেশন অপশন পেয়েছি। আপনারা অনেকেই iOS 26 ইতিমধ্যে ব্যবহার করেছেন এবং আপনারা জানেন যে এই নতুন ইন্টারফেসটা আমাদের আইফোন ব্যবহারের অভিজ্ঞতাকে কতটা পরিবর্তন করেছে। আমাদের সিলভার কালারের এই আইফোনটার সাথে আমরা যে ডিফল্ট ওয়ালপেপারটা পেয়েছি, ইটস আ লাইভ ওয়ালপেপার এন্ড ইট হ্যাজ 3D অ্যানিমেশন। আমরা যখন এটাকে মুভ করি তখন কিন্তু আমাদের এই ওয়ালপেপারটা অটোমেটিক্যালি অ্যানিমেশন জেনারেট করে, যা দেখতে খুব ভালো লেগেছে আমাদের কাছে। এটা আপনি চাইলে আপনার যে কোনো ছবি দিয়েও কিন্তু করে নিতে পারবেন। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে 3 ন্যানোমিটারের একটি অ্যাপেলের A19 প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যাপেল ইভেন্টে আমরা যেই চিপসেটটাকে খুব ভালোভাবে মার্কেটিং করতে দেখেছি, যেখানে তারা বলেছে রেগুলার পারফরমেন্সে এই চিপসেটটা অনেক বেশি হিট জেনারেট করতে পারে, যে কারণে তারা কিন্তু আবার একটি ভ্যাপর চেম্বার দিয়েছে এই ফোনের সাথে। আমরা আমাদের এভরিডে ইউজেসে এই ফোনটাকে আগের মতো গরম হতে দেখিনি, যা বেশ ভালো ব্যাপার ছিল। লম্বা সময় ক্যামেরা ব্যবহার করলে আইফোন গরম হয়, এটা একদমই স্বাভাবিক। অনেক সময় ফোন গরম হয়ে গিয়ে ডিসপ্লে ইস্যু হওয়ার মতো সমস্যাও আমরা দেখেছিলাম। তবে এখন কনফিডেন্সের সাথে বলা যায় যে 17 সিরিজে কিন্তু কোনো প্রকার ডিসপ্লে ইস্যু হওয়ার সম্ভাবনা নেই, কারণ আগের থেকে এখন কিন্তু ডিসপ্লের যে রিবনগুলো আছে সেই রিবনগুলোকেও বড় করা হয়েছে, যে কারণে ফ্লেক্সিং রিলেটেড প্রবলেমগুলো কিন্তু এবার আর হবে না আশা করা যায়, যে বিষয়গুলো আমরা আমাদের টিয়ার ডাউন ভিডিওতে আলোচনা করেছিলাম। অ্যাপেলের চিপসেট নিয়ে সাধারণত খুব বেশি কথা বলতে হয় না। 5 বছর আগের ফোন এখন ব্যবহার করলেও কিন্তু আমরা দেখি যে বেশ ভালো পারফর্ম করছে। ইভেন হেভি গেমও সেই ফোনগুলোতে অনেক ভালো খেলা যায়। ঠিক একইভাবে 17 প্রো ম্যাক্স এর এই চিপসেটটা ব্যবহার করেও আমরা কিন্তু আগামী 5 থেকে 7 বছর বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাব। বিশেষ করে যদি কোনো বিষয় নিয়ে কথা বলতে হয় তাহলে অবশ্যই ক্যামেরা নিয়ে কথা বলতে হবে এই ফোনটার, কারণ 17 প্রো ম্যাক্সে কিন্তু অ্যাপেল ক্যামেরাতে
অনেক কিছু আপডেট করার ট্রাই করেছে। ক্যামেরাতে নতুন ক্যামেরা ইন্টারফেস থেকে শুরু করে পেছনে 3টি নতুন 48 মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা তারা ব্যবহার করেছে, যেই ক্যামেরা দিয়ে তারা দাবি করছে আমরা চাইলে সকল ফোকাল লেন্থে ছবি তুলতে পারবো। 12 মিলিমিটার থেকে 200 মিলিমিটার ফোকাল লেন্থে আমরা এইচডি রেজলিউশনে ছবি তুলতে পারবো এর প্রত্যেকটি ফোকাল লেন্থে। আমরা আমাদের হাতে থাকা এই ফোনটি ব্যবহার করে আলট্রা ওয়াইডে, মেইন ক্যামেরা দিয়ে, এমনকি টেলিফটো ক্যামেরা সেন্সর দিয়ে ছবি এবং ভিডিও ক্যাপচার করেছি। এবং আমরা মানুষের মতামত জানার জন্য আমাদের এই ছবিগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করেছি, যেখানে আমরা সবাইকে আউট অফ 10 একটি মার্ক দিতে বলেছিলাম। যেখানে অধিকাংশ মানুষকে আমরা দেখেছি যে তারা 17 প্রো ম্যাক্সে আসা এই নতুন ক্যামেরার পারফরমেন্সকে পছন্দ করেনি। পছন্দ না করার একটা কারণ হতে পারে যে এই পিকচারগুলো সম্পূর্ণ র পিকচার্স, যেখানে কোনো প্রকার কোনো কালার এডিট করা ছিল না। অনেকেই বলছিল যে এর থেকে ভিভো X200 এ বেশ ভালো ছবি আসে। এটা আসার কারণ হচ্ছে ভিভো এক্সট্রা কালার প্রসেসিং করে এই ছবিগুলোকে, যে কারণে এই ছবিগুলো আমাদের কাছে অনেক বেশি ভাইব্রেন্ট বা অনেক বেশি অ্যাকসেপ্টেবল লাগে। তবে 17 প্রো ম্যাক্সের এই ছবিগুলো র পিকচার হওয়ার কারণে আপনি কিন্তু চাইলে এই ছবিগুলোকে যে কোনো ভাবে কালার ফিল্টার করে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আমাদের এই ফোনে তোলা আলট্রা ওয়াইডের ছবিগুলো আমাদের কাছে যথেষ্ট ডিটেইলড লেগেছে। আর 48 মেগাপিক্সেলের সেন্সর হওয়ার কারণে আমরা জুম করেও প্রত্যেকটি আলট্রা ওয়াইড ছবি থেকে বেশ ভালো ডিটেইলস পেয়েছিলাম, যা সত্যি দুর্দান্ত ছিল। আর আলট্রা ওয়াইডে ভিডিও করার সময় আপনারা ফিল করবেন যে ভিডিওতেও বেশ ভালো ডাইনামিক রেঞ্জ ধরে রাখছে এবং ডিটেইলসও বেশ ভালো পাওয়া যাচ্ছে। মেইন ক্যামেরা সেন্সর দিয়ে যখন আমরা ছবি তুলেছি, আমরা দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি মেইন ক্যামেরা সেন্সর থেকে, যেখানে প্রত্যেকটি র পিকচার আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। অনেক সময় আমরা 1x বা 2x এ কোনো সাবজেক্টের ছবি তুলে ফেলি, পরে হয়তো ভাবি যে এটা হয়তো পোর্ট্রেট ছবি তুললে ভালো হতো, সেই অপশনটাও কিন্তু থাকছে। আমরা ফোনের গ্যালারি অপশন থেকে চাইলেই কিন্তু পোর্ট্রেট সিলেক্ট করলে সেই ছবিটা অটোমেটিক পোর্ট্রেট হয়ে যাবে, যেখানে ব্যাকগ্রাউন্ড বোকে ইফেক্টটা যথেষ্ট ন্যাচারাল। 4x টেলিফটো ক্যামেরা সেন্সরে 100 mm আমরা যখন পোর্ট্রেট ছবি তুলেছি, তখন আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে এজ ডিটেকশনে কিছুটা ঘাটতি ছিল। শুধুমাত্র ক্যামেরাতে এই জায়গাটাই আমার ভালো লাগেনি বা পছন্দ হয়নি, কারণ এত টাকা দিয়ে কেনা ফোনে পোর্ট্রেটে যখন এজ প্রপারলি ডিটেক্ট করতে পারে না, তখন সত্যিই চিন্তার বিষয়। তবে নর্মাল 4x এর সেন্সরে তোলা ছবিগুলো যথেষ্ট ওয়েল ডিটেইলড ছিল, কালার ভালো ছিল, যেখানে স্যাচুরেশন লেভেল থেকে শুরু করে কালারের প্রত্যেকটি এলিমেন্টস যথেষ্ট পারফেক্ট ছিল বলে আমি মনে করি। আর র পিকচার আপনি 48 মেগাপিক্সেলে তুলতে পারবেন এর প্রত্যেকটি ক্যামেরা সেন্সর দিয়ে, যা বেশ ভালো ব্যাপার ছিল। পার্সোনালি একটা ব্যাপার আমার কাছে ভালো লাগেনি, তা হচ্ছে সিনেমেটিক ক্যামেরা মোডে আমরা শুধুমাত্র 1x থেকে 2x অপশন পেয়ে যাচ্ছি। 3x টা জুম করে করা গেলেও সেক্ষেত্রে কিন্তু রেজলিউশন যথেষ্টভাবে ড্রপ করে। তবে 1x এ বা 2x এ করা সিনেমেটিক ভিডিওগুলোর রেজলিউশন যথেষ্ট ভালো। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, সিনেমেটিক ভিডিও দিয়ে কন্টেন্ট বানান, আমার মনে হয় তাদের জন্য এটা একটা ভালো আপগ্রেড হতে পারে। 4K তে 120 FPS ও আপনারা চাইলে ভিডিও শুট করতে পারবেন, তবে সেটা আপনারা টেলিফটো ক্যামেরা সেন্সরটা দিয়ে করতে পারবেন না বা আলট্রা ওয়াইড দিয়ে করতে পারবেন না। শুধুমাত্র 1x এর যে মেইন ক্যামেরা সেন্সরটি আছে 24 mm এর, সেটা দিয়েই আপনারা কিন্তু 120 FPS এ ভিডিও শুট করতে পারবেন। যেহেতু টেলিফটো ক্যামেরা সেন্সরটাও এবার 48 মেগাপিক্সেলে আপগ্রেড করা হয়েছে, তাই এই ক্যামেরাটাতেও আমরা ফিউশন ক্যামেরা ফিচার পেয়ে যাচ্ছি। এই কারণে আমরা কিন্তু 8x এর 200 মিলিমিটার ফোকাল লেন্থেও ছবি তুলতে পারি। 200 মিলিমিটার ফোকাল লেন্থে তোলা ছবিগুলো যথেষ্ট ওয়েল ডিটেইলড ছিল, যেখানে যথেষ্ট ভালো রেজলিউশন ধরে রাখছিল প্রত্যেকটা ছবি। তবে অনেকের কাছে কালার ওয়াশড আউট মনে হতে পারে, তবে আপনি যদি অটো অ্যাডজাস্টমেন্ট দিয়ে রাখেন তাহলে আমার মনে হয় যে কালারগুলো আপনার কাছে ঠিক লাগবে। আর আলাদা করে এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে তো একটু কথা বলতেই হয়, কারণ এখানে 48 মেগাপিক্সেলের একটি সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা এসেছে নতুন করে, যা অনেক বছর পরে একটা আপগ্রেড এন্ড ইটস আ ভ্যালিড আপগ্রেড। কারণ এখন কিন্তু আপনি ভার্টিক্যালি ধরেও ফুল ফোকাল লেন্থে সেন্টার স্টেজ সেলফি তুলতে পারবেন, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আর 18 মেগাপিক্সেল হওয়ার কারণে এখন কিন্তু আগের থেকে অনেক ভালো রেজলিউশনে ছবি তোলা যাচ্ছে। আর থার্ড পার্টি যে কোনো অ্যাপের মাধ্যমে আপনি যখন ভিডিও কলে কথা বলবেন, সেখানেও কিন্তু আপনি সেন্টার স্টেজের এই সাপোর্টটা পেয়ে যাবেন, যেখানে আপনি যেই দিকে মুভ করবেন ক্যামেরাটাও আপনার সাথে সাথে সেই দিকে মুভ করবে। সেলফি ক্যামেরাতে তোলা প্রত্যেকটি ছবি আমাদের কাছে যথেষ্ট অ্যাকুরেট মনে হয়েছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই সেলফি ক্যামেরাটা ইজ রিয়েলি গুড। ওভারঅল ক্যামেরার কথা বলতে গেলে আমি বলবো যে কিছু ঘাটতি এখনো আছে 17 প্রো ম্যাক্স এর ক্যামেরায়, বিশেষ করে পোর্ট্রেটের বোকে ইফেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালো ঘাটতি দেখেছি। তবে ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমাদের 17 প্রো ম্যাক্স উইল বিট অল দি আদার ফোনস ইন দ্য ওয়ার্ল্ড। আর এখন যেহেতু ফিউশন ক্যামেরা 8x ও ভিডিও শুট করা যাবে, তাই এই ফোনটা হতে পারে দুর্দান্ত একটা চয়েস যারা ভিডিওগ্রাফি করতে চায় তাদের জন্য। ওভারঅল ভিডিওর দিক থেকে 17 প্রো ম্যাক্স এর ক্যামেরাকে 10-এ 9 দেওয়া যায়। আর যদি ক্যামেরাতে আমি কোনো মার্কিং করতে চাই, তাহলে আমি হয়তো 17 প্রো ম্যাক্স এর ক্যামেরাকে 10-এ 7.5 বা 8 হয়তো দিতে পারবো, বাট এর বেশি দেওয়া সম্ভব না। 17 প্রো ম্যাক্সে তোলা এই ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইনের বাইরে যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন এভরিডে ইউজারের জন্য, তা হচ্ছে ব্যাটারি। আর 17 প্রো ম্যাক্সে এবার কিন্তু অনেক বড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে এবার ভ্যারিয়েন্টের কারণে ব্যাটারির সাইজ কিন্তু ডিফারেন্ট হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে eSIM ভ্যারিয়েন্টের 17 প্রো সিরিজে ব্যাটারির সাইজ বড় থাকছে, যেখানে ফিজিক্যাল সিম ভ্যারিয়েন্টে কিন্তু আমরা ব্যাটারির সাইজ কিছুটা কম পেয়ে যাচ্ছি। eSIM ভ্যারিয়েন্টে আমরা ব্যাটারি পাচ্ছি 5028
780 মিলিঅ্যাম্পিয়ার, যেখানে ফিজিক্যাল সিম ভ্যারিয়েন্টে ব্যাটারি পেয়ে যাচ্ছি 4823 মিলিঅ্যাম্পিয়ার, যা প্রায় 200 মিলিঅ্যাম্পিয়ারের কাছাকাছি। আর এ থেকেই বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল ভ্যারিয়েন্টের ফোনে কিন্তু আমরা অ্যাট লিস্ট ন্যূনতম 1 ঘন্টা ভিডিও প্লেব্যাক বেশি করতে পারবো। সাধারণত অ্যাপেল তাদের ফোনগুলোর ব্যাটারির হিসাব করে কিন্তু ভিডিও প্লেব্যাকের মাধ্যমে, যেখানে তারা বলছে 17 প্রো ম্যাক্স সিরিজ দিয়ে আমরা ফুল চার্জ থেকে 39 আওয়ার্স পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারবো, উইচ ইজ অ্যামেজিং। বাট আমরা আমাদের এভরিডে ইউজেসে এই ফোনটা থেকে বেশ ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি। আপনি যদি হেভি ইউজার না হয়ে থাকেন, আমার মনে হয় 2 দিন চলে যাবে অনায়াসে। এবার আবার আপনি ফোনগুলোকে কিন্তু কিছুটা ফাস্ট চার্জ করতে পারবেন আগের তুলনায়, যেখানে 50% চার্জ করা যাবে মাত্র 20 মিনিটে, যা আগে 30 মিনিট সময় লাগতো। সাধারণত চার্জিং নিয়ে প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে খুব একটা প্রবলেম হয় না, তবে গত বছরের প্রো ম্যাক্সের থেকেও এবার আরো ভালো চার্জ ব্যাকআপ পাওয়া যাচ্ছে এই ফোনটাতে। এর কারণ হিসাবে ভ্যাপর চেম্বারের ইমপ্লিমেন্টেশনটা কাজ করতে পারে, কারণ যেহেতু ফোন এখন হিট কম হচ্ছে, যে কারণে হয়তো চার্জ ব্যাকআপ কম্পারেটিভলি আরো বেশি পাওয়া যাচ্ছে। আর ফোনটাকে কিন্তু এবার একটু মোটাও করা হয়েছে লার্জার ব্যাটারির কারণে, হুইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। বাট এই সকল কিছুর বাইরেও 17 প্রো ম্যাক্সের এই ডিজাইনটা আমার কাছে সত্যি একটা অনেক বড় ডাউনগ্রেড মনে হয়েছে। পাশাপাশি ব্যবহার করার পরে আমার কাছে কেন যেন 16 প্রো ম্যাক্সটাই খুব ভালো হ্যান্ড ফিলিং দিচ্ছে। যদিও আমি জানি যে ফিচারগত দিক থেকে 17 প্রো ম্যাক্স ইজ ওয়ে অ্যাহেড দ্যান দি আইফোন 16 প্রো ম্যাক্স, বাট বিল্ড কোয়ালিটিটা যাদের কাছে ম্যাটার করে তাদের কাছে 16 প্রো ম্যাক্সই যথেষ্ট ভালো লাগবে। একদম পরিশেষে দাম, ফিচার এবং ডিজাইন সবকিছু যদি একসাথে আমরা বিবেচনা করি, তাহলে আমার মনে হয় যে 17 প্রো ম্যাক্সটা আপগ্রেড করার মতো একটা দারুণ ফোন। কারণ এখানে নতুন একটি সেলফি ক্যামেরা আছে যা অনেক হেল্পফুল হতে পারে। এর পাশাপাশি 3টি 48 মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা আছে, যে ক্যামেরাগুলো দুর্দান্ত পারফর্ম করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাপেলের লনজিভিটি, যে কোনো ফোন অ্যাপেলের অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং এগুলো রিসেল ভ্যালুও যথেষ্ট ভালো পাওয়া যায়। তবে আপনার যদি বাজেট কনসার্ন থাকে এবং আপনার হাতে যদি 16 প্রো ম্যাক্স অলরেডি থাকে, তাহলে আমি বলব যে আপনার হয়তো এখন আপগ্রেড না করলেও চলবে। আপনি হয়তো আরো 1 বছর ব্যবহার করতে পারেন। এরপরে হয়তো 18 সিরিজটা আপনি দেখতে পারেন। তবে আপনি যদি নতুন কোনো ফোন কেনার কথা ভাবেন, তাহলে iPhone 16 প্রো ম্যাক্স কেনার থেকে নতুন অবস্থায় আপনার একটি 17 প্রো ম্যাক্স কেনাই উইল বি দ্য বেস্ট ডিসিশন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।